গল্পের শুরুটা হয় খুব সুন্দর এক বাড়িওয়ালিকে দেখিয়ে। আজকে সে জয় নামের এক ভাড়াটিয়ার কাছে তার ঘর খালি করার জন্য এসেছে। তবে জয়কে না পেয়ে সে তার অ্যাসিস্ট্যান্ট টিঙ্গুর সঙ্গে কথা বলে। এই বাড়িওয়ালিকে আবার তারা সবাই ম্যাডাম বলে ডাকতো। তো ম্যাডাম রীতিমতো বিরক্ত হয়ে টিঙ্গুকে জানায় যে সে বহুবার জয়কে ঘর ছাড়তে বলেছে, কিন্তু সে একদমই শুনছে না। এখানে নতুন করে কনস্ট্রাকশনের কাজ হবে, তাই সবাই ঘর ছেড়ে দিলেও জয় কোনোভাবেই রাজি হচ্ছে না। ম্যাডাম আরও বলে, আমি তাকে বলেও দিয়েছিলাম যে যদি তোমার থাকার মতো কোনো জায়গা না থাকে তাহলে তুমি আমার ঘরে চলে আসো। আমার ঘরে একটা কিং সাইজের বেড আছে, যেটার অর্ধেক অলরেডি খালি পড়ে আছে। দুজন সেখানে একসাথে মিলেমিশে থাকতে পারবো। তো শেষবারের মতো ম্যাডাম টিঙ্গুকে কড়া ভাষায় বলে যায় সে যেন অবশ্যই জয়কে ঘর ছাড়তে বলে। ম্যাডাম চলে যাওয়ার পর আমরা দেখি যে সোফায় সে বসেছিল ঠিক সেই সোফার নিচ থেকেই জয় বের হয়ে আসে। তখন টিঙ্গু অবাক হয়ে জিজ্ঞেস করে, এই ম্যাডামের সঙ্গে তোমার আসলে সম্পর্কটা কেমন? জয় তখন হালকা গলায় বলে সে তার মম। এটা শুনে টিঙ্গু পুরো হতভম্ব হয়ে যায় আর বলে, এত সুন্দর হট মম সে কোথায় পেল? তখন জয় মজা করে বলে, সে শুধু তার মমই নয়, সিস্টার, ল্যান্ডলর্ড, দোকানের মালিক, মানে এই দুনিয়ায় তার সবকিছু সে। এসব শুনে টিঙ্গু বুঝে যায় জয় আবার ফালতু কথা শুরু করেছে, তাই আর কিছু না বলে নিজের কাজে মন দেয়। তো এখানে আমরা জানতে পারি জো আর টিঙ্গু মিলে খুন খারাপি বাদে সব ধরনের অঘটন ঘটে বেড়ায়। জো মানুষের সাথে ফ্লার্ট করা আর বুদ্ধি খাটাতে ওস্তাদ ছিল, অন্যদিকে টিঙ্গু ছিল টেকনোলজিতে দারুণ এক্সপার্ট। তো পরদিন সকালে মিন নামের এক লেডি মাফিয়া টাইপের মেয়ে জয়ের কাছে এসে আবদার করে যে পরদিন তার বিয়ে, আর জো যেন তাকে বিয়ের আসর থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। তো জো এই কাজটা করার জন্য বেশ উৎসাহের সাথে রাজি হয়ে গেলেও টিঙ্গু তাকে সাবধান করে দেয়, কারণ মিনের হবু বর ওয়াং একজন বড় মাপের ডন, আর এই কিডন্যাপের কথা জানতে পারলে সে তাদের জ্যান্ত রাখবে না। যাই হোক, এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা জিমি নামের এক সুন্দরী মেয়েকে দেখতে পাই যে তার নিজের বিয়ের জন্য আংটি পছন্দ করতে এসেছে। জিমি 2 মাসের প্রেগনেন্ট, তবে এ নিয়ে তার কোনো চিন্তা নেই, কারণ তার শ্বশুরবাড়ির সবাই জানে যে সে তাদের বংশের প্রদীপের মা হতে যাচ্ছে। তো চেক আপের জন্য জিমি হাসপাতালে গেলে সেখানে তার সাথে এক বয়স্ক মহিলার দেখা হয়। মহিলাকে বসার জায়গা দিয়ে জিমি তার কোলের বাচ্চার সাথে আদর করে কথা বলতে থাকে। সে তাকে বলে যে তোমার চোখগুলো তো অনেক সুন্দর, তোমার চোখগুলো তো একেবারে তোমার নানুর মতো। তবে তখন এই মহিলাটা একটু রাগ নিয়ে তাকিয়ে বলে যে এটা নানুর মতো হবে না, এটা হবে মায়ের মতো, কারণ আমি হচ্ছে গিয়ে তার মা। আর তখন জেমি তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার চোখগুলো তো একেবারেই তোমার মায়ের মতো, তুমি তো দেখতেও অনেকটা সুন্দর, একেবারে প্রিন্সেসের মতো। তবে তখন আবারও সেই মহিলা একটু রাগ নিয়ে তার দিকে তাকায় আর সে বলে যে সে প্রিন্সেসের মতো না, সে প্রিন্সের মতো, কারণ সে হচ্ছে গিয়ে একটা ছেলে। তো এইভাবেই জিমি ভালো মানুষই করতে গিয়ে উল্টো পরিস্থিতি আরো বিব্রতকর বানিয়ে ফেলে। এরপর সিন চলে আসে মিনের বিয়ের আসরে। এখানে আমরা দেখি মিনের হবু হাজবেন্ড পাগলের মতো টাকা খরচ করে অনেক বড় আয়োজন করেছে, কিন্তু যখন মিনের হবু স্বামী ওয়াং সেখানে আসে তখন সবাই পুরো শকড হয়ে যায়, কারণ 40 বছর বয়সী এক বুড়ো এত ইয়ং একটা মেয়েকে কিভাবে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ের জন্য রাজি করালো সেটা কেউই বুঝতে পারছে না। যদিও তারা জানতো না আসলে মিনি এই লোকটিকে পটিয়ে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। তো তাদের দুজনের মধ্যে বিয়ে সম্পন্ন হলেও মিন বারবার পেছনে তাকাচ্ছিল আর জোয়ের জন্য অপেক্ষা করছিল। তো একটু পরে জো একেবারে হিরোর মতো পেছনের রাস্তা দিয়ে বাইক নিয়ে হাজির হয় আর তাকে দেখে সবাই হতভম্ব হয়ে যায়। জো সরাসরি ওয়াংয়ের মুখে জোরে একটা পাঞ্চ মেরে মিনকে বাইকের পেছনে তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। প্রথমে সবাই ভাবে এটা হয়তো কোনো প্র্যাঙ্ক, তাই সবাই তালি দিতে শুরু করে, কিন্তু একটু পরে ওয়াংয়ের ভাঙা দাঁত দেখে তারা বুঝতে পারে আসলে বড় কিছু একটা ঘটে গেছে। তারা জোকে থামানোর চেষ্টা করলেও জো ততক্ষণে বাইক নিয়ে অনেক দূরে চলে গেছে। এরপর খুব স্পিডে বাইক চালাতে চালাতে হঠাৎ জোর চোখের সামনে কিছু অন্ধকার হয়ে যায় আর সে বেহুশ হয়ে পড়লে সেখানে ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই অবস্থায় জো তার ছোটবেলার এক দুঃস্বপ্ন দেখতে থাকে, যেখানে তার বাবা মা তাকে বলে তুমি আমাদের বাচ্চা নাও, আমাদের থেকে দূরে চলে যাও। আর জ্ঞান ফিরে পেতেই সে দেখে সে এখন একটা হাসপাতালে ভর্তি। এখানে ডাক্তার জোকে তার চেম্বারে নিয়ে বলে যে তার একটি স্পেশাল ধরনের ব্রেনের রোগ আছে, যেটা বাবা মার কাছ থেকে সন্তানের কাছে আসে, আর সেই কারণেই এখন তার হাতে মাত্র 3 মাস সময় আছে। 3 মাস পর হয়তো সে মারা যাবে। এই কথা শুনে জোর অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়। সে মনে মনে ভাবে তার বাবা কোনো দিনই তাকে ভালোবাসা দেয়নি, বরং এমন একটা রোগ দিয়ে গেছে যেটা 3 মাসের মধ্যে তাকে মেরে ফেলবে। ঠিক তখনই আমরা দেখি জিমি নামের সেই মেয়েটা এখন হাসপাতালে ডাক্তারের সঙ্গে কথা বলছে। সেখানে ডাক্তার তাকে জানায় তার এমন একটা রোগ হয়েছে যার কারণে সে আর কখনোই মা হতে পারবে না। এটা শুনে জিমির মাথায় আকাশ ভেঙে পড়ে। সে ডাক্তারের হাত পা ধরে বারবার রিকোয়েস্ট করতে থাকে যেন কোনোভাবে তার রোগটা ঠিক করার একটা উপায় বের করা হয়। সে জানায় কয়েকদিন পরেই তার একটা রাজকীয় পরিবারে তার বিয়ে হওয়ার কথা, যেখানে উত্তরসূরি হওয়াটা ভাগ্যের ব্যাপার। তাছাড়া সে সবাইকে মিথ্যে বলে জানিয়েছে যে সে 2 মাসের প্রেগনেন্ট। এখন যদি তারা জানতে পারে সে কখনোই মা হতে পারবে না তাহলে সব স্বপ্ন ভেঙে যাবে। কিন্তু ডাক্তার ক্লিয়ার করে বলে দেয় যে এই রোগের কোনো চিকিৎসাই নেই, তাই বিয়ে ভেঙে গেলেও তার কিছু করার নেই। সবকিছু শুনে প্রচণ্ড আপসেট হয়ে জিমি সেখান থেকে বেরিয়ে হাসপাতালের এক কর্নারে এসে চিৎকার করে কান্নাকাটি শুরু করে।
তবে কোএক্সিডেন্টলি জোকেও অ্যাক্সিডেন্টের পর এই হাসপাতালে আনা হয়েছে, আর দূর থেকে দাঁড়িয়ে সে জিমির সেই কান্নাই দেখতে থাকে। এরপর সেখানে সেই মহিলাটিও আসে, যার বাচ্চাকে দেখে জিমি ভুলভাল বলছিল। মহিলাটি জিমিকে দেখে অবাক হয়ে বলে, আমি যেখানেই যাই তুমি সেখানেই আগে পৌঁছে যাও কেন? তুমি কি আমার সাথে কম্পিটিশন শুরু করলে? এই বলে সে তার বাচ্চাটিকে জিমির কোলে দিয়ে নিজের হাজব্যান্ডকে কল করে যাচ্ছে তাই গালাগালি করতে থাকে। সে তার হাজব্যান্ডকে বলতে থাকে যেন সে দ্রুত কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ইউজ করে, কারণ অলরেডি তার 5টা বাচ্চা আছে, আর ডাক্তার এখন জানিয়েছে তার পেটে যমজ বাচ্চা আসছে। এদিকে জিমি তখন মহিলাটিকে বলে, আমাকে তো ডাক্তার বলেছে আমি আর কোনোদিন মা হতে পারবো না, আপনার তো অনেকগুলো বাচ্চা, আপনি কি একটা বাচ্চা আমাকে দেবেন? এই কথা শুনে মহিলাটি এতটাই ভয় পেয়ে যায় যে সে জিমির কোল থেকে বাচ্চা নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এরপর জিমি মেঝেতে বসে চিৎকার করে কাঁদতে থাকে, আর ওপরওয়ালাকে দোষ দিয়ে বলতে থাকে কয়েকদিন পর এক রাজকীয় পরিবারে তার বিয়ে হওয়ার কথা, যেখানে তার একটা উত্তরাধিকারীর জন্ম দেওয়ার কথা ছিল, অথচ কেন তার সাথে এমনটা হলো। জিমির এই সমস্ত আত্মনাদ জো দূর থেকে শুনছিল, আর তখনই আমরা জানতে পারি জো আর জিমি একসময় একে অপরের সাথে রিলেশনে ছিল এবং তাদের বিয়ের কথাও হয়েছিল। জো বাচ্চা খুব পছন্দ করত, কিন্তু জিমি তখন একেবারে বাচ্চা নিতে চাইতো না। জিমির ধারণা ছিল যেহেতু তারা নিজেরা ছোটবেলায় বাবা মায়ের ভালোবাসা পায়নি, তাই তারা নিজেরাও জানবে না যে বাচ্চাদের কিভাবে ভালোবাসতে হয়, আর বিষয়টা নিয়েই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এক পর্যায়ে জো এই বলে ব্রেকআপ করে চলে যায় যে জিমি কখনো একজন ভালো স্ত্রী বা ভালো মা হতে পারবে না। তো যাই হোক, এদিকে ওয়াং অর্থাৎ যার বউকে বিয়ের আসর থেকে নিয়ে জো পালিয়েছিল, সে জানতে পারে যে জো শুধু তার হবু স্ত্রীকে নিয়ে পালায়নি, বরং তার ব্যাংকের লকার ভেঙে সমস্ত টাকা পয়সা আর দলিলপত্র নিয়েও পালিয়েছে। এটা শুনে তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, আর সে তার পুরো গ্যাং নিয়ে জোয়ের পেছনে লেগে পড়ে। তবে আসলে জো কিন্তু কোনো চুরি করেনি, মূলত মিন এই চুরিটা করার জন্য তাকে পটিয়ে বিয়ের নাটক করেছে, আর মিন একাই এই চুরিটা করেছে। এমনকি বাইক অ্যাক্সিডেন্টের সময় জোকে সাহায্য না করে মিন সমস্ত টাকা নিয়ে নিজের রাস্তায় চলে গিয়েছে। যাই হোক, অন্যদিকে আমরা জিমির শ্বশুরবাড়িতে তার শাশুড়িকে দেখতে পাই, যে কিনা খুবই ভয়ঙ্কর আর স্ট্রিট একজন মহিলা। তিনি তার হবু নাতি বা নাতির জন্য খুব এক্সাইটেড ছিলেন এবং জিমির একটু বেশি কেয়ার করছিলেন। কিন্তু জিমি যখন থেকে জেনেছে সে আর মা হতে পারবে না, তখন থেকে সে রয়্যাল ফ্যামিলিকে নিয়ে খুব আতঙ্কে আছে, কারণ সে জানে সত্যিটা জানলে তার শাশুড়ি তাকে জ্যান্ত জিবে খাবে। তাই সে ভাবছে এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু তার হবু হাজব্যান্ডের কারণে সে এসব কিছুই করতে পারছিল না। অন্যদিকে জোর মাথা তখনও প্রচণ্ড খারাপ হয়েছিল, কারণ সে সারাক্ষণ ভাবছিল তার আসল বাবাকে, যে তাকে এই রোগ ছাড়া আর কিছুই দিয়ে যায়নি। তাই সে তার বাবাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় এবং পরদিন সকালে এক হসপিটালে গিয়ে সেখানকার স্টাফদের কাছে অদ্ভুত এক গল্প ফাঁদতে শুরু করে। সে বলে আজ থেকে 30 বছর আগে এক ধনী দম্পতি এখানে এসেছিল। সেই লোকটির টেস্টিকুলার ক্যান্সার ধরা পড়ায় সে তার স্পার্ম ফ্রিজ করে রাখে। অপারেশনের পর সেই ফ্রিজ করা স্পার্মের সাহায্যেই তাদের একটি ছেলে সন্তান হয়। টানা 8 বছর তারা সেই ছেলেকে জান দিয়ে ভালোবাসলেও হঠাৎ একদিন তারা জানতে পারে ডাক্তাররা ভুল করে অন্য কোনো পুরুষের স্পার্ম ওই মহিলার শরীরে পুশ করেছিলেন, অর্থাৎ এই বাচ্চাটা তাদের ছিলই না। এই শকিং নিউজ পাওয়ার পর তারা বাচ্চাটার সাথে সব সম্পর্ক ছিন্ন করে তাকে এক অনাথ আশ্রমে ফেলে দিয়ে আসে। তো সেই বাচ্চাটি আসলে ছিল খোদ জো নিজেই। এরপর জো হসপিটালের স্টাফদের ভয় দেখিয়ে তার আসল বাবার পরিচয় জানার চেষ্টা করে, কিন্তু ডাক্তাররা নিশ্চিত করে কিছু বলতে না পারলেও 5 জনের নাম দিয়ে বলে যে এদের মধ্যেই কেউ একজন তার আসল বাবা হতে পারে। এখন যেহেতু জোর হাতে বাঁচার মতো আর খুব বেশি সময় নেই, সে এই কয়টা দিন একা কাটাতে চায় না, তাই সে সোজা চলে আসে জিমির বিয়ের অনুষ্ঠানে। আর সেখান থেকে জিমির রুমে গিয়ে তাকে জানায় যে সে তার রোগ সম্পর্কে সব জানে, জিমি কখনো মা হতে পারবে না এটাও সে জানে। এরপর সে জিমিকে বলে আমার সাথে একটা ট্যুরে চলো, আর যদি না যাও তাহলে তোমার শ্বশুরবাড়ির লোকজনকে আমি সব কিছু জানিয়ে দেব। তখন তারা শুধু তোমাকে এখান থেকে বের করবেই না, বরং তোমার বিরুদ্ধে প্রতারণার মামলা করে দেবে। তবে ঠিক তখনই আমরা দেখি জিমির হবু হাজব্যান্ড সেখানে চলে আসে, আর নিজের হবু ওয়াইফকে অন্য একজন পুরুষের সাথে কথা বলতে দেখে সে একেবারে শকড হয়ে যায়। কিন্তু এই পরিস্থিতিটা জিমি খুব দ্রুত সামলে নেয়। সে বলে এই ছেলেটা আসলে তার ভাই, তারা দুজন একই এতিমখানায় বড় হয়েছে। এটা শুনে তার হবু হাজব্যান্ড অনেকটা হালকা হয়ে যায়, আর খুশি হয়ে জোর সাথে হাত মিলিয়ে বলে যেহেতু তুমি জিমির ভাই তাহলে তুমি আমারও ভাই, আর অবশ্যই বিয়েটা পুরো কমপ্লিট করে এখান থেকে যাবে। তখন জিমি বলে না ভাইয়া, জোর একটু ইম্পর্টেন্ট কাজ আছে, তাই তাকে এখনই যেতে হবে, তাই আমি ওকে একটু ড্রপ করে দিচ্ছি। কিন্তু বাইরে বের হয়ে জো হঠাৎ করে জিমিকে কাঁধে তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর এই ঘটনা তাদের এক স্টাফ দেখে ফেলে। এদিকে শাশুড়ি আর বাকিদের মনে হতে শুরু করে যে মেয়েটা হয়তো বিয়ের পিড়ি থেকেই পালিয়ে গেছে। এজন্য রয়্যাল ফ্যামিলির পুরুষরা তাকে উল্টাপাল্টা কথা শোনাতে থাকে, কিন্তু এই মহিলা একেবারে হার মানার পাত্রী ছিল না। সে বলে এই মেয়েটার পেটে তাদের উত্তরসূরি আছে, তাই পৃথিবীর যে কোনো কোণা থেকে হলেও সেই মেয়েটাকে ফিরিয়ে আনবেই।
আর এদিকে জিমির হবু হাজবেন্ড প্রচন্ড আপসেট হয়ে কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই তার মা এসে প্রথমে তার বিয়ের টুপিটা খুলে দেয় এবং তাকে বলে, চিন্তা করিস না খোকা, আমি সবকিছু ঠিক করে দেব। আর ঠিক তখনই সেই কর্মচারীটা এসে জানায় সে একটু আগেই দেখেছে এক ছেলে তাদের হবু ওয়াইফকে কাঁধে তুলে নিয়ে এখান থেকে পালিয়ে গেছে। এই কথা শোনার পর তাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। তারা বুঝতে পারে জিমি যাকে ভাই বলে পরিচয় দিয়েছিল সেই তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এদিকে জিমি জ্ঞান ফিরে পেলে দেখে সে একটা গাড়ির ভেতরে আছে আর সামনে জো দাঁড়িয়ে স্মোকিং করতে করতে কারোর সাথে ফোনে কথা বলছে। আর এটা দেখার পর জিমির কাছে এটা একটা বড় সুযোগ বলে মনে হয় এখান থেকে পালিয়ে যাওয়ার। ঠিক তখনই আমরা জানতে পারি আসলে জোকে টিঙ্গু কল দিয়েছিল, যাকে ওয়াংয়ের লোকজন আচ্ছা রকম ধোলাই করেছে আর এমন মার দিয়েছে যে বেচারার মুখটাই প্রায় নষ্ট হয়ে গেছে। ওরা টিঙ্গুর কাছ থেকে জানতে চাইছিল জো মিনকে নিয়ে কোথায় পালিয়ে গেছে। তাই টিঙ্গু জোকে জিজ্ঞেস করে, বস আপনি এখন কোথায় আছেন? তখন জো বলে, আমি তো সেই মেয়েটার সাথে আছি যাকে আমি বিয়ে থেকে নিয়ে পালিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তেই জো দেখতে পায় জিমি পালানোর চেষ্টা করছে, তাই সে দ্রুত তাকে ধরতে যায়। এদিকে ওয়াং আর টিঙ্গু দুজনে ভুল বুঝে ধরে নেয় জো এখনো মিনের সাথে আছে। এদিকে জিমি ব্রাইডের কাপড় পরে রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল আর জো তাকে ধরার আপ্রাণ চেষ্টা করছিল। যখন জিমি বুঝতে পারে সে ধরা পড়বে তখন সে পাশের এক খেতে ঢুকে পড়ে, কিন্তু সেখানে তার জুতো ফেসে যায় আর সে কাদায় পুরো মাখামাখি হয়ে যায়। ঠিক তখনই জো এসে তাকে ধরে ফেলে। প্রচন্ড রেগে গিয়ে জিমি জোকে মারতে মারতে জিজ্ঞেস করে, প্রথমে তো তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলে, বলেছিলে আমি কখনোই ভালো ওয়াইফ বা ভালো মা হতে পারবো না, আর এখন আমি যখন একটা নতুন লাইফ শুরু করতে যাচ্ছিলাম তখনই তুমি আবার আমার জীবনে ফিরে এসে আমাকে জোর করে তুলে নিয়ে এলে। আমাকে বিরক্ত করে তুমি আসলে কি মজা পাও? তখন জো বুঝতে পারে জিমি ভীষণ রেগে আছে, তাই সে তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে এবং বলে তার সাথে যে অন্যায় সে করেছে তার শাস্তি সে মৃত্যুর পর অবশ্যই পাবে। তো একটু পরে আমরা দেখি জিমি পানি দিয়ে নিজের ময়লা জামাকাপড় আর জুতাগুলো পরিষ্কার করছে, কিন্তু হঠাৎ করে একটা জুতা ভেসে যেতে দেখে তার মনটা খুব খারাপ হয়ে যায় আর সে ভীষণ টেনশনে পড়ে যায়। আর তার মন খারাপ দেখে জো অনেক কষ্ট করে জুতাটাকে সেখান থেকে তুলে আনে। আসলে এই জুতাটা জিমির জন্য একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ এই জুতোগুলো তার হবু হাজবেন্ড গিফট করেছিল আর খুব যত্ন করে পরিয়েও দিয়েছিল। তখন জিমি তাকে বলেছিল লাভারদের কখনো জুতো গিফট করা উচিত না, কারণ তাহলে তারা পালিয়ে যায়। কিন্তু তার হবু হাজবেন্ড অ্যান্সার দিয়েছিল তার ওপর তার সম্পূর্ণ বিশ্বাস আছে, সে কখনো পালাবে না, আর যদি পালিয়েও যায় তাকে ফিরিয়ে আনতে সে নিজে সেখানে চলে আসবে। এই কথাগুলো মনে পড়তেই জিমি বুঝতে পারে পৃথিবীতে যদি কেউ তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকে তাহলে সেটা ছিল তার এই হবু হাজবেন্ডটি। সে খুব চালাক না হলেও মন থেকে সত্যিকারের ভালোবাসতো। তো যাই হোক, এরপর দেখা যায় জো গাড়িতে পেট্রোল নেওয়ার জন্য একটা পেট্রোল পাম্পে দাঁড়ায়। এই সুযোগে জিমি ওয়াশরুমে যাওয়ার বাহানা করে ভেতরে ঢুকে জানালা দিয়ে পালানোর ট্রাই করে, কিন্তু দেওয়াল টপকাতে গিয়ে সে খেয়ালই করে না সে দেওয়ালে নয় বরং পা দিচ্ছে জোর হাতের ওপরে। তো হঠাৎ করে নিজেকে জোর কোলে আবিষ্কার করে সে পুরোপুরি শকড হয়ে যায়। তখন জো তাকে মনে করিয়ে দেয় তারা 3 বছর ধরে রিলেশনে ছিল, তাই একজন আরেকজনের মেন্টালিটি খুব ভালোভাবে বোঝে। এরপর সে দ্রুত জিমিকে আবার গাড়িতে তুলে নিয়ে তাদের জার্নি কন্টিনিউ করে। আর এদিকে আমরা দেখতে পাই জিমির হবু হাজবেন্ড হুং জোকে ভীষণ মিস করছিল, তাই সে গাড়ি নিয়ে তাকে খুঁজতে বেরোতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখন তার স্টাফ আর মা এসে তাকে সেখানে আটকে ফেলে। এদিকে জো নিজের জন্য আর জিমির জন্য ড্রেস কিনতে একটা জামা কাপড়ের দোকানে ঢোকে। এখানে জিমি সেখানকার এক কর্মচারীর ফোন জোর করে নিয়ে সোজা চেঞ্জিং রুমে ঢুকে পড়ে। সে বারবার তার হবু স্বামী হুংকে কল দেওয়ার চেষ্টা করলেও হুং ফোন পিক করছিল না, তাই বাধ্য হয়ে জিমি তাকে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে দেয় এবং জানিয়ে দেয় যে জো তাকে কিডন্যাপ করে নর্থ জিওলার দিকে নিয়ে যাচ্ছে। একটু পরে আমরা দেখি জো জিমিকে নিয়ে সোজা নর্থ জিওলার একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ে। সেখানে ঢুকতেই রেস্টুরেন্টের মালিক জানায় অনেক রাত হয়ে গেছে বলে তাদের খাবার প্রায় শেষ, এমনকি তারা রেস্টুরেন্ট বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল। তখন জো তার চিরচেনা কাজটা শুরু করে, মানে মিথ্যে বলা। সে বলে তার ওয়াইফ প্রেগনেন্ট, তাই বাধ্য হয়ে এতদূর আসতে হয়েছে, আর তার ওয়াইফ শুধু এই দোকানের স্যুপটাই খাওয়ার জন্য 6 ঘন্টা ড্রাইভ করেছে। এসব শুনেও মালিকটা ভীষণ গিল্ট ফিল করতে শুরু করে আর শেষমেশ বলে ঠিক আছে আপনারা বসুন, যেভাবেই হোক কিছু বানিয়ে আনা হবে। তো খাওয়া দাওয়া শেষে জো আবার তাকে বোঝায় যে এত রাতে ড্রাইভ করে যাওয়া ঠিক হবে না, তাই আজকের রাতটা যদি এখানে কাটানো যায় তাহলে ভালো হবে। ওই আঙ্কেল এতেও রাজি হয়ে যায় এবং তাদের থাকার অনুমতিও দেয়। তো তাদের কথাবার্তার মাঝেই জো চুপি চুপি ওই আঙ্কেলের একটা চুল ছিঁড়ে নেয়, যাতে পরে সেটা ডিএনএ টেস্ট করা যায়। মানে হাসপাতালের স্টাফরা তাকে যে 5 জনের নাম দিয়েছিল তার মধ্যে এই লোকটাও ছিল। আর মূলত জো ইচ্ছে করে এই লোকটার কাছে এসেছে যাদের সে তার ডিএনএ স্যাম্পল নিতে পারে। তো রাতে যখন জো ঘুমানোর চেষ্টা করছিল তখন হঠাৎ একটা স্বপ্ন দেখে সে খুব স্পিডে একটা মোটরসাইকেল চালিয়ে পার্সেল ডেলিভারি করতে যাচ্ছিল। ঠিক তখনই একটি গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই গাড়ি থেকে বেরিয়ে আসে জোর বাবা, যে কিনা তাকে পৃথিবীতে এনেছিল, আর তাকে দেখে জো পুরোপুরি শকড হয়ে যায়। গাড়ির ভেতর তার বাবার সাথে তার ওয়াইফ আর মেয়েও ছিল। তার ওয়াইফ গাড়ি থেকে বেরিয়ে বলে যে তাদের মেয়ের মাথায় আঘাত লেগেছে, তাই ইন্স্যুরেন্সের মামলার জন্য যেন দ্রুত এই ছেলেটার নাম্বার রাখা হয়।
তবে জোর বাবা তাকে শুধু একটা ভিজিটিং কার্ড দিয়ে সেখান থেকে চলে যান। এই স্বপ্নটা দেখার সময় জো ঘুমের ঘরে চিৎকার করে বলছিল, প্লিজ আমাকে ছেড়ে যেও না। জোর চিৎকার শুনে জিমি তাকে ঘুম থেকে জাগায়, কিন্তু জো উল্টো জিমির হাত পা বেঁধে রেখে সেখান থেকে বেরিয়ে যায়। সে সোজা গিয়ে একজন এজেন্টের সাথে দেখা করে ডিএনএ টেস্টের জন্য সেই চুলটা জমা দেয় এবং অনুরোধ করে যাতে কাল দুপুরের মধ্যে রেজাল্ট দেওয়া হয়, কারণ এখন তার কাছে প্রতিটি দিন 1 বছরের সমান। এরপর জো যখন রেস্টুরেন্টে ফিরে আসে তখন দেখে সেই রেস্টুরেন্টের মালিকের ছেলেরা মিলে নিজেদের মধ্যে প্রচণ্ড ঝগড়া করছে। তারা চাচ্ছিল রেস্টুরেন্টটা বিক্রি করে সেখানে কনস্ট্রাকশনের কাজ শুরু করতে, যাতে মোটা টাকা ইনকাম করা যায়, কিন্তু রেস্টুরেন্টের মালিক তাতে কিছুতেই রাজি হচ্ছিল না। এমনকি বড় ছেলের বউ, যাকে এই মালিক আঙ্কেল নিজের মেয়ের মতো ভালোবাসেন, সেও এই টাকার ভাগ পাওয়ার লোভে ঝগড়ায় লিপ্ত। আঙ্কেলের ছেলেরা তো কোনো কাজ করেই না, বরং বাবার টাকা হাতিয়ে নেওয়ার জন্য মারপিট শুরু করে দেয়। দূর থেকে এসব দেখে জোর ওই আঙ্কেলের জন্য বেশ মায়া লাগে। যাই হোক, এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই হুং সোজা চলে এসেছে একটা পুলিশ স্টেশনে। সেখানে এসে সে পুরো পুলিশদেরকে বলে কিভাবে তার বিয়ের দিন তার ওয়াইফের ভাই পরিচয় দেওয়া এক ছেলে এসে তার ওয়াইফকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। এরপর শেষে ভয়েস মেসেজটা পুলিশদের শোনায়, যেটা জিমি তাকে পাঠিয়েছিল। কিন্তু সবকিছু শোনার পরেও পুলিশের মনে হয় যদিও ছেলেটা বড়লোকের ছেলে, তবুও সে একেবারে একটা বলদ টাইপ, তাই হয়তো এই কারণে মেয়েটা অন্য কারোর সাথে পালিয়ে গেছে। তো পুলিশের কাছে কোনো হেল্প না পেয়ে হুং কিছু পোস্টার ছাপিয়ে চারিদিকে লাগাতে শুরু করে আর সবাইকে পাগলের মতো জিজ্ঞেস করতে থাকে কেউ এই মেয়েটাকে দেখেছে কিনা। যাই হোক, অন্যদিকে জো তখন ইচ্ছে করে জিমের একটা জুতার রেস্টুরেন্টের ছাদের উপর ছুঁড়ে ফেলে। আসলে সে জেনে গিয়েছিল এই জুতোগুলো হুং জিমিকে গিফট করেছিল, আর জিমিও এই জুতাগুলোকে ভীষণ পছন্দ করত। এই কারণে জোর ভেতরে একটু বেশি জেলাসি কাজ করছিল। এরপর সে আঙ্কেলকে জানায় জিমির জুতো হারিয়ে গেছে, আর এই অজুহাতে আঙ্কেলের মাধ্যমে জিমিকে নতুন জুতাও কিনে দেয়। এর ঠিক কিছুক্ষণ পরে আঙ্কেলের সব প্রপার্টি কেনার জন্য একজন এজেন্ট সেখানে চলে আসে। তবে এজেন্ট যখন সবকিছু এক্সপ্লেন করছিল তখন আঙ্কেলের ছেলেদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। টাকা পয়সার ভাগ বাটোয়ারা কিভাবে হবে সেটা নিয়ে তাদের মারামারি। ঠিক তখনই জোর সামনে এসে সবাইকে বলে দেয় আসলে ভাগ 4টা না, ভাগ হবে 5টা, কারণ সে তাদের সৎ ভাই আর সে তাদের বাবার অবৈধ সন্তান। আর এই কথা শোনার পর সবাই পুরোপুরি শকড হয়ে যায়, আর মুহূর্তের মধ্যে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তবে জো একাই সবাইকে আচ্ছা রকম ধোলাই দেয়। এই দৃশ্য দেখে ওই এজেন্ট দ্রুত পুলিশকে কল দেয়, আর ঠিক তখনই সে তার গাড়ির ওপর জোর মিসিং হওয়ার পোস্টারটা দেখতে পায়। পোস্টারটা দেখে সে সঙ্গে সঙ্গে হুংকে কল করে জোর সম্পর্কে সবকিছু জানিয়ে দেয়, কারণ একটু আগে সে জোয়ের সাথে জিমিকে ওই রেস্টুরেন্টে দেখেছে। এদিকে জো যখন আঙ্কেলকে সবকিছু বোঝানোর চেষ্টা করে যে তার ছেলের আসলে কি চায়, তখন আঙ্কেল তার উপর ভীষণ রেগে যায়। সে বলে এই সবকিছু আমি আগেই জানতাম, আমার মাথায় একটা প্ল্যান ছিল, তাই আমি সব জেনেও না জানার ভান করছিলাম। কিন্তু তুমি কে, কেন এই সবকিছুর মাঝখানে এসে এত বড় ঝামেলা সৃষ্টি করছো? জো তখন এই বৃদ্ধকে বলতে যাচ্ছিল বাবা আমি তোমার ছেলে, কিন্তু ঠিক সেই মুহূর্তে এজেন্টের মেসেজ আসে যেখানে বলা হয় সেই চুলের ডিএনএ স্যাম্পলটা জোর সাথে ম্যাচ করেনি। এই কথা শুনে জো চুপচাপ সবকিছু হজম করে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যাওয়ার আগে হুং সেখানে পৌঁছে যায় এবং জো আর জিমিকে একসাথে দেখে ফেলে। জিমি তখন জোকে বারবার গাড়ি থামানোর অনুরোধ করলেও জো গাড়ি থামায় না, বরং ফুল স্পিডে সেখান থেকে পালিয়ে যায়। হুং আরেকবার নিজের চোখের সামনে দেখতে পায় তার হবু স্ত্রীকে নিয়ে কেউ একজন চলে যাচ্ছে। এদিকে ঠিক তখনই জোর নাম্বার ট্র্যাক করে টিঙ্গু, আর ওয়াংও তার লোকজন নিয়ে সেই রেস্টুরেন্টে পৌঁছে যায়। তবে জো তো এখান থেকে একটু আগেই চলে গিয়েছে, কিন্তু ওয়াং সেটা বুঝতে পারে না। তাই তারা সেখানে এসে অস্ত্রশস্ত্র দেখিয়ে আঙ্কেলকে জোর সম্পর্কে জিজ্ঞেস করলে আঙ্কেল প্রচণ্ড রেগে যায় এবং মনে মনে ভাবে সবাই কেন তার রেস্টুরেন্টে এসেই ঝামেলা শুরু করছে। এই কারণে সে ওয়াংকে থাপড়াতে শুরু করে, কিন্তু ওয়াং যখনই সমস্ত অস্ত্রশস্ত্র বের করে ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে। এসব দেখে পুলিশ ভাবে এই গুন্ডারা রেস্টুরেন্টে এসে ভাঙচুর করে চাঁদা তুলতে এসেছে, তাই পুলিশ সবাইকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই হুং পুলিশের গাড়িটাই চুরি করে নিয়ে সেই গাড়ি দিয়ে জোর পেছনে ধাওয়া শুরু করে। কিন্তু এই খবর একটু পরে তার মা জেনে যায়, আর সেটা শুনে সে ভীষণ টেনশনে পড়ে যায়। তাই সে সঙ্গে সঙ্গে জন নামের এক লোককে কল দিয়ে পরের ফ্লাইটে এখানে চলে আসতে পারে। এদিকে আমরা দেখি ওয়াং আর তার লোকজনকে যখন লকআপে ঢোকানো হয় তখন তাদের দলের একজন জানায় নিয়ম অনুযায়ী 24 ঘন্টার আগে আসামিকে লকআপে রাখা যায় না, কিন্তু পুলিশ তখন বলে এটা কোনো লকআপ না, এটা তাদের স্টোর রুম, তাই চুপচাপ তাদেরকে এখানে বসে থাকতে হবে। এদিকে হুং পুলিশের গাড়ি নিয়ে এসে সোজা জোর গাড়ির ওপর ধাক্কা মারে, যার ফলে জোর গাড়িটাও অ্যাক্সিডেন্ট করে। এরপর সবাই বাইরে বের হলে হুং একটা ইলেকট্রিক গান নিয়ে জোকে ভয় দেখাতে শুরু করে, কিন্তু জো নিজের সামনে জিমিকে ধরে রাখায় হুং কোনোভাবে শ্যুট করতে পারছিল না। তখন সে উল্টো ভুল করে নিজেকে শ্যুট করে ফেলে, যার ফলে সে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যায়। এই সব কিছু দেখে জিমি প্রচণ্ড রেগে গিয়ে জোকে মারতে শুরু করে। আসলে অ্যাক্সিডেন্টের কারণে জোর মাথায় আগেই আঘাত পেয়েছিল, তাই জিমির মার খেয়ে জো সেখানে বেহুশ হয়ে পড়ে। এখন জিমি একা দাঁড়িয়ে আছে, আর তার সামনে তার 2 বয়ফ্রেন্ডই বেহুশ হয়ে পড়ে আছে।
জিমি এখন বুঝে উঠতে পারছে না যে সে কাকে বাঁচাবে আর কার সাথেই বা থাকবে। আর তখনই জিমির মনে পড়ে যায় একদিন সে মন খারাপ করে কান্নাকাটি করছিল, আর তখনই হুং এসে নিজের রুমাল দিয়ে তার চোখের পানি মুছে দেয়, আর সেখান থেকেই তাদের প্রেমে শুরু হয়। তবে জিমির মনে ভয় ছিল যে জোর মতো হুংও হয়তো তাকে ছেড়ে চলে যাবে, তাই সে সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু হুং রাজি হয়ে মায়ের সাথে কথা বলতে গেলে তার মা কোনোভাবেই রাজি হয় না, তাই হুং বাড়ির সামনে রোদ বৃষ্টি অপেক্ষা করে অনশন শুরু করে দেয়। এতেও যখন কাজ হচ্ছিল না, তখন হুং জেদ করে সবার সামনে মিথ্যে বলে দেয় যে জিমির পেটে তার বাচ্চা আছে, তাই তাকে বিয়ে করতেই হবে। এটা শুনে হুংয়ের মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, আর তাই সে বাধ্য হয়ে তাদের বিয়ের পারমিশন দিয়ে দেয়। এতে জিমি বুঝতে পারে যে তার ভালোর জন্যই হুং এত ত্যাগ স্বীকার করেছে, অথচ সে চাইলে অন্য কাউকে বিয়ে করে আরামসে সংসার করতে পারত। জিমি যখন জানতে পারে হুং বাচ্চা খুব পছন্দ করে, তখন সে তাকে কথা দেয় যে বিয়ের পর তারা এত বাচ্চা জন্ম দিবে যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বানিয়ে ফেলবে। যাই হোক, এসব ভাবতে ভাবতে জিমি বুঝতে পারে সে হুংয়ের ভালোবাসার একেবারে যোগ্য না, কারণ হুং যদি জানতে পারে যে সে কখনোই বাচ্চা জন্ম দিতে পারবে না, তাহলে তার সমস্ত আশা ভরসা ভেঙে চুরমার হয়ে যাবে। আর এই জন্যই জিমি সিদ্ধান্ত নেয় এই পাগলটাকে এখানে রেখে দিয়ে জোকে নিয়ে পালিয়ে যেতে হবে, কারণ সে কোনোভাবে চায় না তার জন্য কেউ কষ্ট পাক। এদিকে পুলিশ গাড়ি খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত সেই গাড়ির কাছে পৌঁছালেও সেখানে তারা শুধু হুংকে পায়, আর তাই হুংকে ধরে সোজা জেলে ভরে দেয়। কিন্তু হুং তখন পুলিশের ওপর ভীষণ রেগে যায়, কারণ তারা জিমিকে না খুঁজে উল্টো তাকে এখানে আটকে রেখেছে। তো তার এসব কথাবার্তা শুনে ওয়াং আর তার লোকজন পুরো স্টোরিটা জেনে যায়। তারা বুঝতে পারে হুংয়ের ওয়াইফকেও বিয়ের আসর থেকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে, এজন্যই তারা হুংয়ের পক্ষে কথা বলতে শুরু করে। তো ঠিক তখনই সেখানে জন নামের এক বডিগার্ড টাইপের লোক এসে হাজির হয়, যে কিনা শুধু হুংয়ের মায়ের কথাতেই কাজ করে। মানে কিছুক্ষণ আগে হুংয়ের মা জন নামের এই লোকটাকে এখানে আসার জন্য কল দিয়েছিল। তো যাই হোক, এরপর গাড়ির ভেতরে জন হুংয়ের হাতে জোর পুরো আমলনামা তুলে দেয়। সেই আমলনামা দেখে হুং বুঝতে পারে যে জো আসলে কোনো সাধারণ ছেলে বা এতিম নয়, সে তো এক কোটিপতির ছেলে, যে কিনা ঘর ছেড়ে পালানোর পর এভাবে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। এটা জানার পর হুংয়ের মাথায় প্রশ্ন আসে, তাহলে জিমি কেন মিথ্যে বলল যে জো তার ভাই এবং তারা অনাথ আশ্রমে একসাথে বড় হয়েছে? তার মানে কি জিমি ইচ্ছে করে জোর সাথে পালিয়ে গেছে? এদিকে জন সেই রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজের প্রিন্ট আউটও নিয়ে চলে আসে, যেখানে জিমিকে বেশ হাসি খুশি দেখা যাচ্ছিল। এসব দেখে হুং পুরোপুরি শকড হয়ে যায়। তার ভয় হয় যে জন যদি এই খবরগুলো তার মাকে দিয়ে দেয়, তবে তার মা কখনোই জিমির সাথে তাকে বিয়ে দেবে না। তাই সে পাগলের মতো সমস্ত প্রমাণ আর ছবি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেয়, আর চিৎকার করে বলতে থাকে জিমি তাকে কখনো ধোকা দিতে পারে না, তাই এখন যে কোনোভাবে তাকে জিমির সাথে দেখা করতেই হবে। এরপর হুং জনকে গাড়ি থেকে বের করে দিয়ে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দেখে জন অলরেডি চাবি নিয়ে নিয়েছে। তবে জন গাড়িতে উঠে হুংয়ের দিকে চাবিটা ছুঁড়ে মারে এবং ছিটে আরাম করে হেলান দিয়ে বসে। তখন হুং বুঝতে পারে জন তাকে বাসায় ফিরিয়ে নিতে নয়, বরং এই মিশনে তাকে সাহায্য করতে এসেছে। পরদিন সকালে দেখা যায় জো জিমিকে নিয়ে ট্রেনে করে বুসানের দিকে যাচ্ছে তার লিস্টে থাকা দ্বিতীয় বাবার সাথে দেখা করতে। আর তখন ট্রেনের ভেতর এক মহিলাকে তার বাচ্চাকে খাবার খাওয়াতে দেখে জিমি খুব ইমোশনাল হয়ে পড়ে এবং মনে মনে আফসোস করতে থাকে যে ইস, আজকে যদি তার নিজেরও একটা বাচ্চা থাকতো। তো এখানে জো জিমির মনের অবস্থা বুঝতে পেরে তাকে নিজের আসল উদ্দেশ্যটা খুলে বলে। সে জানায় সে এখন তার বাবাকে খুঁজে বের করতে তার কাছে লিস্টে থাকা দ্বিতীয় লোকটার লোকেশন অর্থাৎ বুসানের দিকে যাচ্ছে। জিমি অবাক হয়ে জিজ্ঞেস করে হুট করে এখন কেন সে তার বাবাকে খুঁজছে। তখন জো প্রায় তার রোগের কথা বলেই দিচ্ছিল, কিন্তু পরক্ষণে কথা ঘুরিয়ে বলে যে তার ছুটি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, তাই সে ভেবেছে এই হোমওয়ার্কটা এখনই সেরে নেওয়া যাক। তো এইসব বলার সময় জো হঠাৎ খুব অসুস্থ বোধ করে এবং দ্রুত ওয়াশরুমে চলে যায়। এরপর ট্রেন বুসান স্টেশনে পৌঁছানোর পর জিমি ওয়াশরুমের দরজায় অনেক টোকা দিলেও জো বের হচ্ছিল না। কিছুক্ষণ পর জো বের হয়ে গেলে জিমি ভেতরে ঢুকে অনেক ওষুধ পড়ে থাকে দেখে। সে জোয়ের অসুস্থতার ব্যাপারে কিছুটা আন্দাজ করতে পারলেও জোকে সরাসরি কিছু জিজ্ঞেস করে না। এদিকে সিসিটিভি ফুটেজ দেখে জন আর হুং নিশ্চিত হয়ে যায় যে তারা দুজন এখন বুসানে আছে, তাই তারাও সেদিকে রওনা দেয়। জো তার বাবার কাছে যাওয়ার আগে জিমির পছন্দের সব জিনিস শপিং করে দেয়, এমনকি জিমির প্রিয় একটি ড্রেসও কিনে দেয়। এরই মধ্যে জো টিঙ্গুর একটা ভয়েস মেল পায়, যেখানে টিঙ্গু জানায় যে ওয়াং আর তার লোকজন তাকে এত মারধর করেছে যে যন্ত্রণা সহ্য করতে না পেরে জোর ব্যাপারে সব কথা বলতে বাধ্য হয়েছে, তাই এখন সম্ভবত ওরা জোকে ফলো করে ধরতে আসছে, আর সে যেন যেখানে আছে সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে জেল থেকে ছাড়া পেয়ে ওয়াং তার লোকজন নিয়ে টিঙ্গুকে ধরে রেল লাইনের সাথে বেঁধে ফেলে। আসলে ওয়াংয়ের দলে এমন একজন ছিল যে কিনা হালকা পাতলা হ্যাকিং জানতো, এজন্যই ওয়াং বুঝে যায় যে টিঙ্গু জোকে মেসেজ করে সব জানিয়ে দিয়েছে, আর সেই কারণেই তারা টিঙ্গুকে এখন বেঁধে শুইয়ে রেখেছে। টিঙ্গু বারবার ওয়াংয়ের কাছে নিজের জীবন ভিক্ষা চাইতে থাকে, কিন্তু ওয়াং কোনোভাবেই তাকে ছাড়ে না। ঠিক তখনই ট্রেনের হর্ন বাজতে শুরু করে, আর টিঙ্গু নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে থাকে। আর একটা ট্রেন এসে পাশ দিয়ে ক্রস করে চলে যায়। আসলে সেটা ছিল অন্য একটা লাইনের ট্রেন, কিন্তু ততক্ষণে টিঙ্গুর অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ভয়ে সে নিজে প্যান্ট নষ্ট করে ফেলে। এরপর ওয়াং টিঙ্গুকে মাত্র 1 ঘন্টা সময় দেয়,
জোয়ের লোকেশন খুঁজে বের করে দেওয়ার জন্য, কারণ 1 ঘন্টা পর এই লাইন দিয়ে আরেকটা ট্রেন আসবে। আর যদি সে লোকেশন দিতে না পারে তাহলে সেই ট্রেন এসে তাকে টুকরো টুকরো করে দিয়ে যাবে। এদিকে জো জিমিকে নিয়ে তার বাবার সন্ধানে সোজা পাহাড়ের উপর একটা বাড়িতে চলে আসে। বাড়ির সামনে অপরিচিত দুজনকে দেখে সেই লোকটা একটু কনফিউজড হয়ে যায়। তখন জিমি ফটফট করে সবকিছু বলে দেয় যে এই ছেলেটার নাম জো, সে ভুল স্পার্মের কারণে জন্মেছে, এখন সে তার আসল বাবাকে খুঁজছে, আর সেই জন্যই ডিএনএ টেস্ট করে দেখতে চায় আপনি তার আসল বাবা কিনা। এসব শুনে আঙ্কেলটা বলে ঠিক আছে, তাহলে ডিএনএ টেস্ট করে দেখা যাক আমি তোমার আসল বাবা কিনা। এরপর সে তাদের ঘরের ভেতরে নিয়ে যায় এবং জানায় তার জীবনে অনেক গার্লফ্রেন্ড ছিল, কিন্তু কারোর সাথে সম্পর্কটা বেশি দূর এগোয়নি, তাই সে কখনো বিয়েও করেনি। এখন সে ভবঘুরে জীবন কাটায়, আজ এখানে কাল সেখানে, তাকে আটকানোর মতো কেউ নেই। এখন এই বয়সে যদি হঠাৎ করে এত বড় একটা ছেলে সামনে এসে দাঁড়ায় তাহলে এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে। তো কিছুক্ষণ কথাবার্তার পর তারা এটাও জানতে পারে এই লোকটারও একসময় ব্রেনের একটা রোগ ছিল, কিন্তু সময় থাকতে সে সেটার চিকিৎসা করিয়ে নিয়েছিল। আর এগুলো শোনার পরে জিমির মনে সন্দেহ জন্মায় যে হয়তো জোয়ের আসল বাবা এই লোকটাই। এরপর জো এই লোকটার একটা চুল নিয়ে একজন এজেন্টের হাতে তুলে দেয় এবং বলে রিপোর্টটা যেন কাল সকালে মেসেজ করে জানানো হয়। এদিকে টিঙ্গু জানতে পারে জো আসলে নিজের আসল বাবাকে খুঁজে বের করার জন্য ডিএনএ টেস্ট করাচ্ছে, আর এইভাবে সে সেই 5 জনের লিস্টটাও জোগাড় করে ফেলে যেটা জোকে দেওয়া হয়েছিল। আর যেহেতু প্রথম নাম্বারটা আগেই ক্যান্সেল হয়ে গেছে তাই তাদের সন্দেহ হয় জো হয়তো দ্বিতীয় নাম্বার লোকটার কাছে গেছে। আর এই সন্দেহ থেকে আর কিছু না ভেবে ওয়াং তার পুরো গ্যাং নিয়ে সোজা বুস্তানের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা ইতিমধ্যে অনেক লম্বা হয়ে গেছে, তাই আজকের পার্টটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। পরের পার্টে আমরা জানার চেষ্টা করব জো কি আদৌ তার আসল বাবাকে খুঁজে বের করতে পারবে কিনা, জিমি শেষ পর্যন্ত কাকে চুজ করবে, জোকে নাকি হোংকে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, জো তো মিনকেও তার বিয়ে থেকে ভাগিয়ে এনেছিল, যে ছিল গ্যাংস্টার ওয়াং এর হোপ ওয়াইফ। এই ঘটনার পর ওয়াং জোর সাথে কি করবে সেটাও আমরা দেখব পরের পার্টে। তো আজকের মতো এখানে শেষ করছি। গল্পটা ভালো লাগলে পরের পার্টের জন্য অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।